নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, আমি প্রীতি। বাংলা কাহিনী কথা চ্যানেলের ভৌতিক গল্পের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা শুনছেন মানবেন্দ্র পালের লেখা ভৌতিক গল্প লাশ। এখন এই অবসরপ্রাপ্ত অলস দিনগুলিতে বসে বসে পিছনের ব্যস্ত দিনগুলির কথা ভাবি। সবচেয়ে বেশি নাড়া দেয় বুলবুলি তলায় থাকার সময়ে সেই ভয়ঙ্কর দিনটির কথা। কেন যে সেদিন তাড়াতাড়ি বুলবুলি তলা থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম সে কথা এর আগে কোনো দিন কাউকে বলিনি নিজের লজ্জা প্রকাশ হয়ে যাবার ভয়ে। কেউ হয়তো ভাবতে পারে আমি খুব ভীতু ছিলাম, কিংবা কুসংস্কারচ্ছন্ন সেকালের কোনো এক গ্রামে থাকতে থাকতে আমিও বুঝি তাদেরই মতো যুক্তিবিজ্ঞান সাহসের পরিমণ্ডল থেকে দূরে ছিটকে পড়েছিলাম। আসলে এসব কিছুই নয়। সব ঘটনা শুনে তোমরাই বিচার করে দেখো, আমি সত্যি কুসংস্কারচ্ছন্ন বা ভীতু ছিলাম কিনা। মানুষের কত বিচিত্র রকমের জীবিকা আছে তা ভাবতে গেলেও অবাক হতে হয়। আমার লেখাপড়া তেমন উঁচু মানের ছিল না, কোনো রকমে স্কুলের গণ্ডিটা পেরিয়েছিলাম। ওই অল্প বিদ্যে নিয়েই কলকাতা দূরের কথা, আমার গ্রামের বাইরে কোনো শহরে গিয়ে চাকরি জোটানো কঠিন ছিল। হাতের তেমন কাজও জানা ছিল না যা দিয়ে অর্থ উপার্জন করতে পারি। তবে আমার 20-21 বছর বয়স থেকে একটা ছবি তোলার নেশা ছিল, আর অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও কিনে ফেলেছিলাম। সেটা সঙ্গে নিয়ে মাঠে জঙ্গলে ঘুরে বেড়াতাম। ভালো স্পট পেলে ফটাফট ছবি তুলতাম। এইভাবে আমাদের গ্রামে আমি একমাত্র ভালো ছবি তুলতে পারি এমনি একটা খ্যাতি রুটে গিয়েছিল। তবে আমার 2 পয়সা রোজগারের যে সুবিধে হয়েছিল তা মোটেই নয়। কেননা আমাদের এখানে পয়সা খরচ করে শুধু কেউ ছবি তুলতে চাইবে না। তবে একটা ব্যাপারে প্রায়ই আমার ডাক পড়ত, সেটা হচ্ছে মরার ছবি তোলা। সকলেই জানেন যে মানুষ সারা জীবন একটি ছবিও তোলেননি, মৃত্যুর পর অন্তিম যাত্রার আগে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের প্রিয়জনটির স্মৃতি হিসেবে একটি ছবি তুলে রাখতে চায়। কিন্তু আমাদের সে সময়ে গ্রামে ছবি তোলার সুবিধে ছিল না। তাই স্মৃতি রক্ষার জন্যে মৃতের 2 পা আলতায় মাখিয়ে সাদা কাগজের ছাপ তুলে তারপর সেটা বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা হতো। কিন্তু পায়ের ছাপ আর ছবি তফাৎ অনেক। আমার গ্রামের আশেপাশের লোকেরা কেমন করে আমার সন্ধান পেল আমি জানি না। যখনই আমার বাড়ির কাছ দিয়ে মরা নিয়ে যেত, কেউ একজন আমার বাড়িতে এসে হাঁক ডাক করত যেন এক্ষুনি একবার ক্যামেরা নিয়ে শ্মশানে চলে আসি। আমি আর দেরি না করে তখনই শ্মশানে চলে যেতাম, কেননা শ্মশানে গিয়ে মরার ছবি তুললে ভালো টাকা পাওয়া যেত। দিনের বেলা একরকম চলতো, কিন্তু রাতের বেলা হলেই মুশকিল হতো আলো নিয়ে। তখনও আমাদের এখানে ফ্ল্যাশে ছবি তোলার ব্যবস্থা ছিল না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শ্মশান ঘাটে শুধু বাঁশের ডগা দড়ি বেঁধে একটি ডে লাইট ঝুলিয়ে রাখা হতো, তাতে ছবি তোলা যেত না। অগত্যা একটা মরাও যেন বাদ না পড়ে সেই জন্য কলকাতা থেকে ফ্ল্যাশ বাল্ব নিয়ে এলাম। এখন রাতে মরা এলেও ছবি তুলতে অসুবিধা হয় না। মরার ছবি তুলে বেশি টাকা উপার্জনের নেশা ক্রমে বাড়তে লাগলো। অনেক রাত পর্যন্ত ঘুম আসতো না। এই বুঝি একটা মরা চলে গেল। দূরে হরিবোল শুনলেই তাড়াতাড়ি বিছানায় উঠে বসে থাকতাম,
যেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারি। মরাটা চলে যাবার আগেই সব যাত্রীর সঙ্গের কেউ একজন হাঁক দিত, সরকারবাবু ক্যামেরা নিয়ে চলে আসুন। যাই বলেই পরনের লুঙ্গি গেঞ্জি বদলে ধুতি শার্ট পরে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। শ্মশান ঘাটে গিয়ে ছবি তুলে আমার ফি গুনে নিয়ে চলে আসতাম। তবে বেশি রাত হলে একা একা ফিরতে সাহস হতো না। বাকি রাতটুকু শ্মশানে বটগাছতলায় মৃতদেহের রেজিস্টার রাখেন যিনি, তার ঘরে গল্প করে কাটিয়ে দিতাম। এইভাবে রাতে বিরেতে ঘুম থেকে উঠে সাইকেল চালিয়ে শ্মশান ঘাটে গিয়ে ছবি তুলতে, এমনকি শ্মশানে রাত জাগতে কষ্ট হলেও তা গায়ে মাখতাম না। মনকে বোঝাতাম টাকা উপায় করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, তবু তো এ আমার নিজের দেশ। শ্মশান ঘাটটার সম্বন্ধে কিছু কিছু দুর্নাম শোনা গেলেও নিজের দেশের শ্মশান বলে ভয় করতো না। কিন্তু গিন্নিকে নিয়ে মুশকিলে পড়লাম। তিনি ঘুম কাতুরে, পাতা বিছানা পেলেই একবার গা গড়িয়ে নিতেন। বিছানায় গা ফেলা মানেই সঙ্গে সঙ্গে তার ঘুম, আর ঘুমের ব্যাঘাত কিছুতেই সহ্য করতে পারতেন না। ফলে রাত্রিরে ডাকতে এলে তিনি খুব বিরক্ত হতেন। বিরক্ত হবারই তো কথা, অত রাত্রে আমি বেরিয়ে এলে তাকেই তো উঠে দরজা বন্ধ করতে হতো। সে এক বিড়ম্বনা। বিশেষত শীতকাল হলে তো কথাই নেই। তার উপর আছে ভয়। দূর থেকে হরিবোল শুনলেই তিনি ছেলে মানুষের মতো কানে আঙুল দিয়ে বালিশে মুখ গুজে ওপর হয়ে শুয়ে থাকতেন। আমি বেরিয়ে গেলে একা ঘরে ওর যে কি অবস্থা হতো তা ভাবা যায় না। শেষ পর্যন্ত গৃহিণী অত্যন্ত বিরক্ত হয়ে আমাকে রাত্রিরে মরার ছবি তুলতে বারণ করলেন। বললেন, কটা টাকার জন্যে অত রাতে শ্মশান ঘাটে ছবি তুলতে যাও, তাতে আমার ভালো লাগে না, ও তুমি ছেড়ে দাও। 2 টাকা বেশি রোজগার হয় তাই। অত লোভ করো না, 3000 রোজগার হয় তাই ভালো। শেষে রাত্রিরে শ্মশানে মশানে গিয়ে কি হতে কি হয় কে বলতে পারে। তাছাড়া ওই কাপড়েই শ্মশান থেকে বাড়ি এসে ঢোকো, বিছানায় বসো, মা গো। আমি তাকে কত বোঝালাম, বললাম শ্মশান ঘাটে গিয়ে আমি তো মরা ছুঁই না। যেখানে রাত কাটাই সেটা রেজিস্ট্রার বাবুর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষটিও খুব ভালো, পুজো বাচ্চা করেন। এটা আসলে মিথ্যে কথা। দিন রাত তিনি ওই ঘরে পড়ে আছেন। স্ত্রী মুখ ঝামটা দিয়ে বললেন, লোকটার বউ ছেলে সংসার নেই বোধ হয়, তাহলে আর কি সেখানে গিয়ে থাকোগে। ঠিক এই কথাটাই একদিন বললেন রেজিস্ট্রার বাবু। কি দরকার সরকার বাবু শুধু শুধু স্ত্রীর মুখ ঝামটা খেয়ে? আপনি বিছানাপত্র নিয়ে আমার এখানেই চলে আসুন, দিব্যি থাকবো দুজনে। সামনেই তো শান্তি হোটেল, দেখবেন খেয়ে থেকে ধুয়েতেই শান্তি, বাড়ির চেয়ে বেশি শান্তি। দরজা দিয়ে ঢুকতেই সামনে একটা টেবিল আর মুখোমুখি 2টো চেয়ার। টেবিলে রেজিস্ট্রার বাবুর খাতাপত্র আর ফাইল। তিনি প্রায় সারাদিন টেবিলে সামনের চেয়ারে বসে থাকেন, যেন অফিসের ডিউটি দিচ্ছেন। ঘরের এক কোণে লণ্ঠন, সন্ধে হলেই অন্ধকার করে আসতো। লণ্ঠনের পাশে একটা জল চৌকিতে দেশলাই, যেন আলো জ্বালাবার সময় অন্ধকারে দেশলাই খুঁজতে অসুবিধে না হয়। আমার বিছানার গায়ে উত্তর দিকে একটা জানলা, সেই জানলা দিয়ে কিছু দূরে গঙ্গা দেখা যায়। কিন্তু প্রকৃতির দৃশ্য দেখব কি? অল্প দূরে পাঁচিল ঘেরা শ্মশান, বুলবুলি তলার বহু পরিচিত শ্মশান। দূর দূর গ্রাম থেকে লোকে মরা নিয়ে আসে দাহ করার জন্যে। ফলে দিনে অনেক কটা মরা পড়ে।
পোড়ার কটু গন্ধ আর ছাই উড়ে আসে জানলা দিয়ে। এটা আমার কাছে খুবই অস্বস্তিকর। আমি অনেক রকমের মৃতদেহের ছবি তুলেছি বটে, কিন্তু শ্মশানের এরকম নিকট প্রতিবেশী হয়ে দিন কাটাতে হয়নি। আরও অস্বস্তিকর পিছনের ঝাঁকড়া বটগাছটা, তার ডালে ডালে আবার শকুন বসে থাকে। সমস্ত পরিবেশটাই যেন কেমন কেমন। এরই মধ্যে সব যাত্রীরা হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসে। প্রথমেই নামায় অফিস ঘরের সামনে। একজন একটা স্লিপ হাতে নিয়ে অফিস ঘরে এসে ঢুকে। রেজিস্ট্রার বাবু স্লিপটা ভালো করে দেখেন, ওটাই আসল ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট। তারপর কতগুলো মামুলি প্রশ্ন করে মৃতের নামধাম রেজিস্টারে এন্ট্রি করেন। তারপর হয়তো ছবি তোলার কথা হয়। রেজিস্ট্রার বাবু আমাকে দেখিয়ে দেন, হেসে বলেন, আপনাদের সুবিধের জন্য আমি ওকে এখানে এনে রেখেছি। ছবি তুলে দিই, নোট গুনে নিই, 3 দিন পর কপি নিয়ে যেতে বলি। একটা মরার পর আবার কখন আসবে তার ঠিক নেই। এই সময়টাই অখণ্ড অবসর। বিছানায় পা তুলে বসে উত্তর দিকে খোলা জানলা দিয়ে চোখ মেলে দিই। হু হু করে তাই দিয়ে হাওয়া এসে ঢোকে, গা জুড়িয়ে যায়। গঙ্গার ওপারটা একদম ফাঁকা, কিছু উদ্বাস্তুর বাসা দেখতে পাই। গরু চড়ছে, নদীতে 2-3টে নৌকো। মনটা কেমন উদাস হয়ে যায়। এই উদাস ভাবটা বেশি হয় বিকেল বেলায়। একটা দিন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে জীবন থেকে যেন খসে পড়ল একটা তারা। তখনই মনে হয় সংসারে কে কার, সব শূন্য। জানি না একেই কি বলে শ্মশান বৈরাগ্য। গতকাল থেকে শুনছি ঘাটে একটা মরা এসে লেগেছে। কি সর্বনাশ, কার মরা? রেজিস্ট্রার বাবুকে জিজ্ঞেস করলাম। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কে জানে, অমর নাম ঠিকানাহীন কত মরাই তো ভাসতে ভাসতে এসে লাগে। বিশেষ বর্ষার সময়ে গঙ্গা যখন ফুলে ফেঁপে ওঠে। আশ্চর্য মানুষ তো, কোন দেশের কোন পরিবারের কার প্রাণের ধন মরে গেল, মুখে একটু আগুন পেল না। ভাসতে ভাসতে চলেছে এই ঘাট থেকে ও ঘাটে। দুঃখের ব্যাপার, কিন্তু রেজিস্ট্রার বাবুর দুঃখ বোধ নেই। কেমন সহজে বলে দিল, অমর নাম ঠিকানাহীন কত মরাই তো এসে লাগে। আচ্ছা, মরার হিসেব রাখতে রাখতে লোকটা কি একেবারে পাথর হয়ে গেছে? সারাদিনে কয়েকবারই ঘাটে এসে লাগা সেই পরিচয়হীন মৃতদেহটির কথা মনে হলো। কি হতভাগ্য ওই বেওয়ারিশ দেহটির মালিক। এই যে শ্মশান ঘাটে এসে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বেঞ্চের উপর বসে আছি, কখন মরা আসবে, কখন ছবি তুলব, কিন্তু ভেসে আসা মৃতদেহটির ছবি কেউ তুলবে না, কেউ তুলতেও বলবে না। পুলিশ যদিও তোলে তবে তা তদন্তের জন্যে, বাড়িতে স্মৃতি হিসেবে রাখার জন্যে নয়। কি দুর্ভাগ্য বেচারির। পরের দিনও শুনলাম মৃতদেহটি ঘাটে থেকে রয়েছে। বললাম, একটা নামধামহীন মরা আজ 2 দিন ধরে ঘাটে এসে পড়ছে, পুলিশ খোঁজ করবে না? পুলিশ? অবাক হলেন রেজিস্ট্রার বাবু। এ অঞ্চলে পুলিশের টিকি দেখা যায় না। অবশ্য গ্রামের মধ্যে খুন খারাপি হলে তখন শহর থেকে জিপ হাঁকিয়ে বড়বাবু সদল বলে আসেন। বললাম, গ্রামে খুন খারাপি হলে তবে তদন্ত, আর জলে ভেসে এলে সেই লাশে তদন্ত হবে না? রেজিস্ট্রার বাবু বললেন, কে আর শুধু শুধু খোঁচাতে যায় বলুন? তাছাড়া আগেই তো বলেছি, বানে বন্যায় অমন কত লাশ আসে, কে তার ঠিকুজি পুষ্টির খোঁজ রাখতে চায়? মনে মনে বললাম, তা বটে। বাড়িতে ডাক্তার বর্দি চিকিৎসার মধ্যে ওষুধপত্র খেয়ে মরার মধ্যে যে কৌলিন্য আছে, জলে ভেসে আসা লাশের তা তো থাকতে পারে না। কাজেই
এসব লাশের ছবি ওঠার সৌভাগ্য হয় না। ভাবতে ভাবতে সত্যি সত্যি বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেই মৃদু শব্দে রেজিস্ট্রার বাবু অবাক হয়ে বললেন, কি হলো? তাকে বললাম, ওই লাশটার কথা ভাবছিলাম। রেজিস্ট্রার বাবু একটু হেসে বললেন, ভাববার কি আর অন্য বিষয় পেলেন না? বিকেলে একটু গঙ্গার ধারে গিয়েছিলাম। গল্প করতে করতে রেজিস্ট্রার বাবু বেরিয়ে এসেছিলেন। উনি সাধারণত বেরোন না, কখন মরা এসে পড়ে। তবে কাছে পিঠে যদি বেরোন, অফিস ঘরের দরজা খুলে রাখেন। ডুবকে বলে যান, কাছেই আছি, এক্ষুনি ফিরবো। তাকে বললাম, এদিকে এলাম যখন, চলুন লাশটা দেখে আসি। দুজনে ঘাটের নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ালাম, কিন্তু লাশ নেই। লাশটা গেল কোথায়? রেজিস্ট্রার বাবু বললেন, কোথায় আর যাবে, ভেসে গেছে। ও কি আর এক জায়গায় থাকার? জিজ্ঞেস করলাম, কত দূর যেতে পারে? রেজিস্ট্রার বাবু হেসে উঠলেন, আপনি দেখছি লাশটার প্রেমে পড়ে গেছেন। লজ্জিত হয়ে বললাম, না না, তা নয়, আমার ইচ্ছে ছিল লাশটার একটা ছবি তুলব। লাশের ছবি তো তোলে পুলিশে, আপনি তুলে কি করবেন? বাড়িতে টাঙিয়ে রাখবেন? তাও তো কালই দেখলাম পচে গলে ঢোল হয়ে গেছে, দুর্গন্ধে দাঁড়ানো যায় না। মৃতদেহের ছবি সাধারণে তুললেও লাশের ছবি তোলে পুলিশে, কিন্তু পুলিশও যদি ছবি না তোলে? এই উৎকট ভাবনায় সারা রাত্রি ভালো করে ঘুমই হলো না। কেবলে মনে হতে লাগলো, আহা, বেচারির পরিচয় নেই বলে কেউ একটা ছবিও তুলবে না। পরের দিন সকালেও এই একই চিন্তা লেগেই রইল। নিজেই অবাক হয়ে গেলাম, এসব কি চিন্তা করছি, পাগল হয়ে গেলাম নাকি? রেজিস্ট্রার বাবু বললেন, কি এত ভাবছেন বলুন তো? কাল রাত্রিও বিড়বিড় করছিলেন। বললাম, ওই লাশটা আমাকে ছাড়বে না দেখছি। লাশ? হ্যাঁ। বলেই তখনই বেরিয়ে পড়লাম। একটু পরে ফিরে এসে বললাম, লাশটা আবার ঘাটে ভিড়েছে, এবার একেবারে শ্মশানের গায়ে। আবার কোথা থেকে এসে ভিড়ল? তা লাশ লাশ করে আপনি দুদিন ধরে যা করছেন, ও আর আপনাকে ছাড়বে না। রেজিস্ট্রার বাবু বললেন। কথাটা নিতান্তই ঠাট্টা, তবুও ঠাট্টা যে এত দূর সত্য হয়ে দাঁড়াবে কে ভাবতে পেরেছিল? সেদিন সন্ধেবেলা থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। শ্মশান ঘাট একদম শুনশান। অন্যদিন যদিও বা দু তিনটে মরা পড়ে, আজ কিন্তু একেবারেই নেই। বেশ রাতে চাপা গলায় হরিবোল দিয়ে একটা মরা এলো। সব যাত্রীদের একজনের হাতে লণ্ঠন একটা। তাদের পায়ের অবস্থা দেখলেই বোঝা যায় বেশ দূরের কোনো গ্রাম থেকে আসছে তারা। অফিস কর্মীর সামনে মরা নামিয়ে একটা ছাতা ধরে একজন বলল, ছবিওয়ালা বাবু আছেন? আছেন। আচ্ছা, বাবাকে কিছুক্ষণের জন্যে আপনার রকে রাখতে পারি, নইলে বৃষ্টিতে? শ্মশান ঘাটে মরা নিয়ে অপেক্ষা করার জন্যে ঢাকা শেড নেই। অফিস ঘরের বাইরে রকের মাথায় ছাউনি আছে। রেজিস্ট্রার বাবু বললেন, তা রাখুন। মৃতদেহটি উঠে এলো অফিস ঘরের রকে। তখনই আমি নিজেকে ফ্ল্যাশে ছবি তোলার জন্য প্রস্তুত করলাম। আকাশ কালো মেঘে ঢাকা। আবার ভারী বর্ষণ শুরু হলো বলে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ উত্তরে জানলা দিয়ে কি যেন চোখে পড়ল। বিদ্যুতের ক্ষণিক আলোয় দেখলাম একটা গরিলার মতো দেহ দুপাশে হাত দৌড়াতে দৌড়াতে অফিস ঘরের দিকে এগিয়ে আসছে। তার সারা গা আর ঝাঁকড়া চুল থেকে জল ঝরছে। আমি এতই বিহ্বল হয়ে পড়েছিলাম যে কাউকে একটা কথা বলতে পারলাম না।
কোনো রকমের ফ্ল্যাশে মৃতদেহের ছবি তুলে নিলাম। সে রাত্রে কেন জানি না শোবার আগে গঙ্গার ধারের জানলাটা বন্ধ করে রাখলাম। প্রিন্ট হয়ে এলে খাম থেকে কপিগুলো বের করতেই চমকে উঠলাম। এ আবার কি? মৃতের ছবিটা ভালোই উঠেছে, কিন্তু জানলায় ওটা কার মুখ? কি ভয়ঙ্কর, কি বীভৎস! গোটা শরীরটা খোলা, একটা চোখ নেই, সেখানে একটা গর্ত। উঁচু উঁচু দাঁতগুলো বেরিয়ে এসেছে, যেন হাসছে। ভয়ে আর ঘেন্নায় ছবিটা মাটিতে ফেলে দিলাম। রেজিস্ট্রারবাবু বললেন, এটা তো সেই জলে ডোবা লাশটা। আপনি দিনরাত ওর কথা ভেবে ভেবে ওকে ডেকে এনেছেন, এখন কি করবেন? বললাম, কি করব মানে? ওই ছবি পার্টিকে দেবেন নাকি? ওরে বাবা, মারতে আসবে। তাহলে আবার একটা ছবি তুলে দেওয়ার উপায় নেই। জ্যান্ত মানুষ হলে না হয় ফের ডেকে নেওয়া যেত। বললাম, আজই তো ডেলিভারি নিতে আসবার কথা, পালানো ছাড়া উপায় নেই। কিন্তু পার্টিকে তো কিছু বলতে হবে। বলবো ছবিটা নষ্ট হয়ে গেছে। তা মানবে? ছবি তো নষ্ট হতেই পারে, টাকা ফেরত পেলে তবু অনেকটা সইবে। আমি তখনই অ্যাডভান্সের টাকা কটা রেজিস্ট্রার বাবুর কাছে রেখে তল্পি তল্পা নিয়ে বাড়ি ফিরে এলাম। স্ত্রীকে সত্যি কথা বললে ভয় পেয়ে যাবে। যা হোক একটা কিছু বানিয়ে বলতে হবে।